ওকে, আজকে আমরা কথা বলবো শক্তির সমবন্টন নীতি বা শক্তির সমবিভাজন নীতি নিয়ে। ক্লিয়ার? তো যদি তোমাদের ক বিভাগের বা ক দাগের কোনো কোশ্চেনে শক্তির সমবন্টন নীতিটা লিখতে বলে তাহলে জাস্ট তোমরা এইটুকু লিখবা। অর্থাৎ কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি তাপীয় সাম্য অবস্থায় বিভিন্ন ফ্রিডম সংখ্যা বা স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বিভাজিত হয়। অর্থাৎ প্রত্যেক স্বাধীনতার মাত্রার মাথাপিছু শক্তির পরিমাণ হয় হাফ কেটি। ক্লিয়ার? অর্থাৎ আমি আবারও বলি, দেখো বিষয়টা হচ্ছে যে কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি কী অবস্থায়? তাপীয় সাম্য অবস্থায়। কাদের মধ্যে? তার যে ফ্রিডম সংখ্যা বা স্বাধীনতার মাত্রা আছে তাদের মধ্যে সমানভাবে বিভাজিত হয়ে যায়। এই বিভাজনের ফলে প্রত্যেক স্বাধীনতার মাত্রার মাথাপিছু শক্তি কত হয়? হাফ কেটি। এটাই কিন্তু আমাদের শক্তির সমবিভাজন বা সমবন্টন নীতি। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো এখানে স্বাধীনতার মাত্রা কি? দেখো, একটা অণু বা সিস্টেমের যে গতি থাকে, ঠিক আছে, যতগুলো গতি থাকে, যেমন আবর্তন গতি থাকতে পারে, কম্পন গতি থাকতে পারে, ঘূর্ণন গতি বা আবর্তন গতি একই কথা, তারপর তোমার যে স্থানান্তর গতি থাকতে পারে, এরূপ যত প্রকার গতি থাকে সেগুলোর সংখ্যাকে ফ্রিডম সংখ্যা বা স্বাধীনতার মাত্রা দিয়ে প্রকাশ করা হয়। যদি দুইটা গতি থাকে সেখানে 2 দিয়ে প্রকাশ করা হয়, এইরূপ আর কি অনেকটা। এর আসল বিস্তারিত ব্যাখ্যা আছে, এটা আমরা এখন আলোচনা করছি না। তো জাস্ট আমাদের এইটা মনে রাখবা যে সমবিভাজন নীতি হলো যে কোনো সিস্টেমের মোট শক্তি তাপীয় সাম্য অবস্থা, মানে যে যখন ও তাপটা কি হয় সমান অবস্থায় বিরাজ করে, এদিকে ওদিকে সমানভাবে থাকে। তো এরূপ অবস্থায় এই সিস্টেমের মোট শক্তি সেই সিস্টেমের ফ্রিডম সংখ্যা বা স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বিভাজিত হয়ে যায়। আর এই বিভাজনের ফলে প্রত্যেক স্বাধীনতার মাত্রার মাথাপিছু শক্তি পরিমাণ দাঁড়ায় হাফ কেটি। এখন এইটা কিভাবে হলো এটা আমরা একটু চিত্র দিয়ে এক্সপ্লেন করব। তো দেখো, চিত্রটা আসলে আমরা এইরূপ হয় যে একটা অণুর বেগকে আমরা ধরে নিলাম। আচ্ছা, তার আগে আমরা একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করব। এটা হলো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে আমাদের 3টে অক্ষই থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। আচ্ছা, তো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি অক্ষ আছে। এখন আমরা ধরে নিলাম এখানে একটা অণু সি বেগে গতিশীল আছে, ঠিক আছে, এটা একটা অণুর বেগ, যেটা সি বেগে গতিশীল আছে। গতিশক্তির সূত্র যদি হাফ এমভি স্কোয়ার হয়, এই গতিশক্তির সূত্রের সাথে তো তোমরা অবশ্যই আগে থেকে পরিচিত আছো। গতিশক্তির সূত্র হলো হাফ এমভি স্কোয়ার। ওকে, এটা ভি, হাফ এমভি স্কোয়ার। তো গতিশক্তির সূত্রটা আমরা একটু মনে রাখবো। এখন আমরা আমাদের মূল যে কোশ্চেন সেখানে চলে আসি। দেখো, আমরা ধরে নিলাম একটা অণু বেগ সি এবং এই অণু এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর তার বেগের উপাংশ ইউ ভি ডাব্লু। ওকে, আমরা একটু লাল কালি ব্যবহার করি। তো এই অণুটার এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ইউ, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ ডাব্লু এবং ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ ভি এবং জেড অক্ষ বরাবর বেগের উপাংশ হলো ডাব্লু। তো যদি এই অণুটার বেগের উপাংশ ইউ ভি ডাব্লু হয় এই অক্ষগুলো বরাবর, তাহলে গতিশক্তি বরাবর তাদের যে তোমার অক্ষ বরাবর গতিশক্তিটা কি হবে? দেখো, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ যদি ইউ হয় তাহলে গতিশক্তি অবশ্যই হাফ এম ইউ স্কোয়ার হবে, তাই না? কারণ এখানে এমটা হলো অণুর ভর, এমটা কি? অণুর ভর, আর এই ভিটা হলো বেগ। তো যেহেতু এক্স অক্ষ বরাবর বেগটা ইউ হয়ে যাচ্ছে, বেগের উপাংশ, তাহলে তো এখানে ভি থাকবে না, চলে আসবে ইউ। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর হবে হাফ এম ভি স্কোয়ার এবং জেড অক্ষ বরাবর হবে হাফ এম ডাব্লিউ স্কোয়ার। বিষয়টা ক্লিয়ার? অণুর বেগ ধরে নিলাম সি, যার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর বেগের উপাংশ ইউ ভি ডাব্লু। তাহলে এই অক্ষগুলো বরাবর তাদের গতিশক্তি কি হবে? অবশ্যই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। যেহেতু এম অণুর ভর সেটা ওভাবেই থাকবে, ভি বেগ হওয়ার কারণে ভি এর অংশগুলো সব চেঞ্জ হয়ে যেগুলো ধরেছি ওই জায়গায় ওইগুলো সেট হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমাদের শক্তির সমবন্টন নীতি বলছে যে এই ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত্র্য মাত্রা বা স্বাধীনতার মাত্রার ভিতরে প্রত্যেকটাতে কি যাবে? দেখো, এই হাফ কেটি শক্তি এই অক্ষেও যেমন যাবে, এই অক্ষেও তেমন যাবে, এই অক্ষেও তেমন যাবে। ক্লিয়ার? অর্থাৎ সমস্ত দিকে, সমস্ত স্বাধীনতার মাত্রার দিকে বা সমস্ত স্থানাঙ্ক ব্যবস্থার দিকে হাফ কেটি করে বন্টন হয়ে যাবে। এখন এই 3টা যোগ করলে কি হয়? দেখো তো, 3 ইন্টু হাফ কেটি হয়, অর্থাৎ 3/2 কেটি। তো এটাই কিন্তু একটা অণুর
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা অণুর গতিশক্তি, মোট গতিশক্তিও কিন্তু 3/2 কেটি। তো এটাকে দেখো তো, এখন এটাকে যখন আমরা বিভাজন করে দেব, প্রতিটা অক্ষ কি পাচ্ছে, হাফ কেটি হাফ কেটি হাফ কেটি হাফ কেটি করে মাথাপিছু বন্টন হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের শক্তির সমবিভাজন নীতিতে বলা হয়েছিল যে প্রত্যেক স্বাধীনতার মাত্রা মাথাপিছু শক্তি পরিমাণ হয়ে যাবে হাফ কেটি। ওকে, তো এটা জাস্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব যে কিভাবে এদের মাথাপিছু শক্তি হাফ কেটি হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ আমরা আজকে আমাদের প্রতিপাদনে দেখাবো কিভাবে এই প্রত্যেক স্বাধীনতার মাত্রা মাথাপিছু শক্তির পরিমাণ হাফ কেটি হয়। আচ্ছা, তো প্রমাণ করার আগে আমরা এখান থেকে একটা বিষয় খেয়াল করি। দেখো, এই অণুর বেগ তাপগতীয় সিস্টেমে স্পষ্ট করে বলা হচ্ছে এই অণুর গড় বর্গমান, তো আমরা এখানে গড় শব্দটা ব্যবহার করছি না, ডিরেক্ট বর্গমানটা ব্যবহার করছি। এই অণুর গড় বর্গমান কিসের সমান হয়? উপাংশগুলির গড় বর্গমানের পরস্পর সমান হয়। অর্থাৎ আমরা লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, কিংবা তোমরা এভাবে বলতে পারো ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার। এখন এই জিনিসটাকে কেন বলছি? খুব সিম্পল। দেখো, কোনো গ্যাস অণুর বেগ সি, কোনো গ্যাস অণুর বেগ সি, তার উপাংশগুলির গড় বর্গমান পরস্পর সমান হয়। ঠিক আছে? অর্থাৎ ইউ যা হয় ভি তাই হয়, ডাব্লিউও তাই হয়। কখন হবে? যখন তাদের গড় বর্গমান থাকবে। ওকে, অর্থাৎ বর্গমান যখন থাকবে। এখানে গড় চিহ্নটা দিলেও হয়, না দিলেও আমরা এখানে এটা ব্যবহার করছি না। তো আবারও বলি, কোনো অণুর উপাংশগুলির গড় বর্গমান পরস্পর সমান হয়, এজন্য ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার হয়। আবার আমরা সি স্কোয়ার কীভাবে বের করব? খুব সহজ, তোমরা এই বেগগুলোকে যোগ করে দাও, অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার করে দাও, তাহলে কিন্তু আমরা সি স্কোয়ার পেয়ে যাব। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় মিস্টেক করেছি। দেখো, আমরা সি, এই যে অণুর বেগ সি এই দিকে গতিশীল আছে, আমরা এইখানে এর গতিশক্তিটা নির্ণয় করে নিই। তাহলে এইখানে এর গতিশক্তি কী হবে? হাফ এম সি স্কোয়ার, সি যেহেতু এখানে বেগ হিসেবে কাজ করছে। তো এইখানে আমরা ডিরেক্টলি এই সূত্রের ভিতরে এই মানগুলোকে বসিয়ে দিব। ঠিক আছে? অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই যে ইউ যখন বেগ হয় তখন গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, তাহলে ইউ এর জায়গায় আমরা হাফ এম ইউ স্কোয়ার বসাবো, ভি এর পজিশনে আমরা হাফ এম ভি স্কোয়ার দিব, ডাব্লিউ স্কোয়ারের পজিশনে হাফ এম ডাব্লিউ স্কোয়ার দিব, এবং সি এর পজিশনে সি স্কোয়ারের পজিশনে হাফ এম সি স্কোয়ার দিয়ে দিব। ওকে, তাহলে আমরা ওখান থেকে যেটা পেয়েছিলাম যে অণুর বেগের গড় বর্গমান, অর্থাৎ এখানে আমরা বর্গমানটাই লিখছি, কি হয়? তার উপাংশগুলির বেগের গড় বর্গমান পরস্পর সমান হয়। ওকে, তার মানে আমরা এই অণুর বেগটা কিভাবে পাবো? এই অণুর বেগের বর্গমানটা পাবো হচ্ছে তার উপাংশগুলির বর্গমানের সমষ্টির সমান, এটা হবে ডাব্লু। আচ্ছা, তো আমরা ওখানে পেয়েছিলাম কি, যখন অণুর বেগ সি হয় তখন তার গতিশক্তি হয়েছিল হাফ এম সি স্কোয়ার, যখন অণুর বেগ ইউ ছিল তখন গতিশক্তি হয়েছিল হাফ এম ইউ স্কোয়ার, যখন ভি ছিল তখন হাফ এম ভি স্কোয়ার, যখন ডাব্লু ছিল তখন হাফ এম ডাব্লু স্কোয়ার। আচ্ছা, এখন ওখানে আরও একটা কথা আমরা বলেছিলাম যে তাপগতীয় সিস্টেমে কোনো অণুর বেগের যে উপাংশগুলি কি হয়, উপাংশগুলির গড় বর্গমান কিন্তু পরস্পর সমান হয়। অর্থাৎ ইউ স্কোয়ার যা হবে ভি স্কোয়ার তাই হবে, ডাব্লিউ স্কোয়ারও তাই হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার লিখতে পারি, আবার ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? তো এখানে দেখো, হাফ এম ইউ স্কোয়ার প্লাস ভি এর পজিশনে আমরা ইউ স্কোয়ার লিখতে পারি, কারণ যেহেতু ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার পরস্পর সমান, ডাব্লিউ স্কোয়ারের জায়গায় আমরা লিখবো হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে গুণ করলে কি হয়? দেখো, তিনটা হাফ যোগ করবো। ঠিক আছে? তিনটা হাফ যোগ করলে 3 ইন্টু হাফ এম ইউ স্কোয়ার। তো আমরা এটাকে এখন বাম সাইডে নিয়ে আসছি। বাম সাইডের জন্য আমরা হাফ এম ইউ স্কোয়ারকে নিয়ে আসছি। ক্লিয়ার? তো এই অংশটাকে যখন বাম সাইডে নিয়ে আসতাম, বাম সাইডে 3 সহ থাকতো, কিন্তু 3টা আমরা এখানে লিখিনি, কারণ 3কে আবারও আমরা ডান সাইডে নিয়ে 1/3 করে দিচ্ছি। আর এই অংশ ডান সাইডে এসে ডিরেক্টলি হাফ এম সি স্কোয়ার বসলো। আচ্ছা, এই লাইনটা বুঝতে তো কারোর সমস্যা নেই। আমরা এই ডান পক্ষকে বাম সাইডে নিয়ে আসলাম, আর বাম পক্ষকে ডান সাইডে নিয়ে আসলাম। যেহেতু বাম পক্ষে একটা 3 অ্যাটাচ ছিল, সেই 3কে আবার ডান পাশে নিয়ে 1/3 করে দিলাম। এখন এখান থেকে একটা সূত্র আমরা পাবো, এই হাফ এম সি স্কোয়ারের সূত্র। দেখো, এই হাফ এম সি স্কোয়ারটা কি? এটা হলো মূলত একটা অণুর বেগ। ঠিক আছে? এটা হলো একটা অণুর বেগ। একে আবার লেখা যায় 3/2 কেটি। ঠিক আছে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো অণুর বেগ বা গতিশক্তি, ঠিক আছে, এটা বেগ না, এটা তোমরা গতিশক্তি বলবা,
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা অণুর গতিশক্তিকে আবার 3/2 kT দিয়ে প্রকাশ করা যায়, আবার হাফ mc² দিয়ে প্রকাশ করা যায়, মানে হাফ mc² আমরা লিখতে পারি 3/2 kT। তাহলে এই পজিশনে তোমরা লিখে দিবা 3/2 kT। ওকে, নেক্সট লাইনে দেখো আমরা এখানে ডিরেক্টলি হাফ mu² কি পাবো, 3 আউট হয়ে থাকবে শুধুমাত্র হাফ kT। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো তো, হাফ mu² যদি হাফ kT হয় তো একইভাবে আমরা লিখতে পারি না যে হাফ mv² হাফ kT? কারণ আমরা তো শুরুতেই আলোচনা করে নিয়েছি যে তাপীয় সাম্য অবস্থায় কোনো অণুর বেগের গড় বর্গমানগুলো কি হয়, পরস্পর সমান হয়, যে কারণে আমরা লিখেছিলাম u² v² w²। ওকে, তাহলে অর্থাৎ যেটাই u² সেটাই v² সেটাই w²। তো যদি হাফ mu² হাফ kT হয় তাহলে হাফ mv² হাফ kT হবে। একইভাবে তোমার হাফ mw² হাফ kT হবে। তাহলে এখান থেকে দেখো তো যে প্রত্যেক স্বাতন্ত্র মাত্রা বা স্বাধীনতার মাত্রার দিকে হাফ kT পরিমাণ শক্তি কি বন্টন হচ্ছে বা বিভাজিত হচ্ছে, বা প্রত্যেক স্থানাঙ্ক ব্যবস্থাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেক অক্ষ বরাবর কি হাফ kT করে যাচ্ছে না? তো এটাকেই বলা হচ্ছে শক্তির সমবন্টন বা সমবিভাজন নীতি। এবং সেখান থেকে আমরা কি পেলাম যে প্রত্যেক স্বাধীনতার মাত্রা বরাবর শক্তির মাথাপিছু শক্তির পরিমাণ হয় হাফ kT। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের শক্তির সমবন্টন বা শক্তির সমবিভাজন নীতি। তো আশা করি তোমরা ন্যূনতম পরিমাণ হলেও বুঝতে কিছুটা সক্ষম হয়েছে। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী কোনো লেকচার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।